ভারতবর্ষের উত্তরপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত কুশীনগর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। কুশীনগরের প্রাকৃতিক সৌন্দর্য তার সরলতায় ভরা। বিস্তীর্ণ সবুজ মাঠ, ধান ও আখের ক্ষেত, ছোট ছোট নদী ও জলাশয় এই এলাকার গ্রামীণ জীবনকে প্রাণবন্ত করে তোলে। এখানকার পরিবেশ মনে এক প্রশান্তি এনে দেয়। আধ্যাত্মিক দিক থেকে কুশীনগরের গুরুত্ব অপরিসীম। এটি গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ স্থল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি। এখানেই গৌতম বুদ্ধ তার পার্থিব জীবনের অবসান ঘটিয়ে চিরশান্তিতে লীন হয়ে যান। এই কারণেই কুশীনগর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম এক পবিত্র তীর্থক্ষেত্র। প্রকৃতির নীরবতা এবং বুদ্ধের শান্তির বাণী এই দুয়ের মিলনে কুশীনগর এমন এক জায়গায় পরিণত করেছে যেখানে মানুষ শুধুমাত্র ইতিহাস দেখতে আসেন না, বরং নিজের মনের শান্তির খোঁজে আশ্রয় নিয়ে থাকেন। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই পুণ্যভূমি কুশীনগর এবং উষ্মি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা প্রাচীন এক কালী মন্দির দর্শন করা। গতকালকেই আমি মহাতীর্থ গোরক্ষনাথ ধাম দর্শন করেছি, সেটা আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি। আমি গোরক্ষপুরে রয়েছি ভারত সেবাশ্রম সঙ্গে। তাহলে আজকের যাত্রা শুরু করি আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ থেকে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। গোরক্ষপুর ভারত সেবাশ্রম সংঘ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে সোজা যাব কুশীনগর দর্শন করতে। এইখান থেকে বেরিয়ে প্রথমবারে বাস স্ট্যান্ডে যাব, বাসে করে আজকে যাব। তাহলে চলুন দর্শন করে আসি। আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই আশ্রম থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম, চললাম গোরক্ষপুর বাস স্ট্যান্ডে। ভারত সেবাশ্রম সংঘ থেকে বাস ডিপোর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। গোরক্ষপুর স্টেশনের পাশে যে বাস স্টপেজটা রয়েছে সেখান থেকেই আজকে আমরা বাস ধরবো। তাহলে চলুন বাসে ওঠা যাক। স্টেশনের পাশে এই বাস ডিপো থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে। আমি আমার নির্দিষ্ট বাসে উঠে বসে পড়লাম। সকাল 8:50 বাস ছাড়ল। গোরক্ষপুর থেকে কুশীনগর যেতে সরকারি বাসে আমাদের ভাড়া পড়ল মাথাপিছু 83 টাকা করে। দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বাসে যেতে যেতে কুয়াশার চাদরে মোড়া সকালটা বেশ উপভোগ করছিলাম। চারদিকে সবুজ গাছে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এই যে জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম উষ্মি জঙ্গল। এই জঙ্গলের ভেতরে বহু প্রাচীন কালী মন্দির রয়েছে। ফেরার সময় অবশ্যই করে যাব। দেখতে দেখতে বাস কুশীনগর আসতেই নেমে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা মতন বাস জার্নি করে এসে পৌঁছে গেলাম কুশীনগরে। এরা বাস যে দিকটায় নামালো ঠিক তার উল্টো দিকেই আমাদের যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। রাস্তা দিয়ে উল্টো দিকে আসতেই বুদ্ধদেবের মূর্তি চোখে পড়ল। প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। দেখার জায়গাগুলো দেখতে যাওয়ার আগে একটু চা খেয়ে নিতে হবে। আজ সকাল থেকে চা খাওয়া হয়নি। সামনের দোকানে চা খেয়ে নিলাম। ভাইয়া 2 চায়। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব স্বয়ং বুদ্ধদেবের মহাপরিনির্বাণ মন্দির দর্শন করতে, অর্থাৎ যেখানে বুদ্ধদেব নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গা। তাহলে চলুন। এখান থেকে মহাপরিনির্বাণ মন্দিরের দূরত্ব 600 মিটার মতন। একটা টোটো করে নিলাম, 10 টাকা করে ভাড়া।
মিনিট 6 থেকে 7 টোটোতে আসার পর পৌঁছে গেছি মূল মন্দিরের কাছে। তাহলে চলুন। প্রথমে ছবি তুলতে গেলে সিকিউরিটি আমাদেরকে আটকে দিল, বলল এএসআই এর অনুমতি লাগবে। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই এএসআই এর কিন্তু অফিস রয়েছে। আমরা এখানে এসে কথাবার্তা বললাম এখানকার অফিসারের সঙ্গে যে আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবো কিনা। উনি বললেন হ্যাঁ সেটা সম্ভব, কিন্তু সেটা একটা লং প্রসিডিওর। আমাকে কলকাতা থেকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে তারপরে 15 ডেজ বাদে হয়তো পারমিশন দেবে, একটা নির্দিষ্ট ডেট দেবে, তারপরে আমরা করতে পারবো। কিন্তু যেহেতু আজকে আমরা দিনের দিন এসছি এবং দিনের দিন বেরিয়ে যাব, তাই জন্য আমরা মোবাইল ফোনে শ্যুট করে নেব। তাহলে চলুন যাওয়া যাক। এবারে ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। প্রথমেই চললাম মহাপরিনির্বাণ মন্দিরের দিকে। বিরাট বড় জায়গা নিয়ে মন্দির চত্বর। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে এই অঞ্চলটা হলো এক মহা তীর্থক্ষেত্র। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণা সূত্রে বলা আছে, যখন গৌতম বুদ্ধ তার জীবনের ৮০তম বছর পূর্ণ করেন, তখন তিনি দীর্ঘ তীর্থযাত্রার পর কুশীনগরে এসে তার জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছেন এবং এখানেই প্রাণত্যাগ অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ করেন। বর্তমানে এই মন্দির চত্বরে যে পুরনো ইমারতের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি, এগুলো বহু বছরের প্রাচীন। মহান সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 260 খ্রিস্টাব্দে এই স্থানে এসেছিলেন এবং ভগবান বুদ্ধের স্মৃতিতে স্তূপ ও চৈত্য নির্মাণ করেন বলে উল্লেখ আছে বৌদ্ধ ঐতিহাসিকদের ব্যাখ্যায়। আবার কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যের সময়ও এখানে বৌদ্ধ মঠ ও স্তূপ স্থাপন করা হয়েছিল বলে প্রচুরভাবে জানা যায়। ভগবান বুদ্ধের দেহত্যাগের স্থান হিসেবে দীর্ঘদিন ধরে এই এলাকা বৌদ্ধ ভক্তদের এক তীর্থক্ষেত্র। কিন্তু আধুনিক যুগে এর গুরুত্ব জানতে পারলে ব্রিটিশ প্রাচ্য তত্ত্ববাদী আলেকজান্ডার কানিংহাম এখানকার ধ্বংসাবশেষ এবং স্তূপ মাটি খুঁড়ে বার করেন, যেগুলো আজ আমাদের চোখের সামনে রয়েছে। বর্তমানের এই মহাপরিনির্বাণ মন্দিরটি 1956 সালে ভারত সরকার ভগবান বুদ্ধের 2500তম নির্মাণ উপলক্ষে স্থাপন করেন। চলুন এই মন্দিরের গর্ভগৃহ দর্শন করে আসি। গর্ভগৃহে প্রায় 6.1 মিটার লম্বা এক বিশাল শোয়ানো বুদ্ধের পাথরের মূর্তি রয়েছে। এই মূর্তিটি একটি লাল বেলে পাথরের একটি খণ্ড থেকেই খোদাই করে তৈরি করা হয়েছে। মূর্তিতে বুদ্ধদেব ডান পাশ হয়ে শুয়ে থাকতে দেখা যায়। তার মাথা উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে। এই মূর্তিটি বুদ্ধদেবের মৃত্যুর সময় যে ভঙ্গিতে ছিলেন সেইভাবেই বানানো হয়েছে। আমি এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে ভগবান বুদ্ধকে প্রণাম জানালাম। মূল মন্দিরের পেছনে রয়েছে মহাপরিনির্বাণ স্তূপ। এই স্থানেই ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দেহ কয়েকদিনের জন্য সংরক্ষিত ছিল। পুরো মন্দির চত্বর ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম। আজকের এই কুশীনগরের মহাপরিনির্বাণ মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এরপরে একটা টোটো করে চললাম বুদ্ধদেবকে যে জায়গাতে দাহ করা হয়েছে সেই জায়গাতে। দূরত্ব 3 কিলোমিটার মতো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই জায়গাতে। এই হলো সেই পুণ্যভূমি যেটাকে রামাভর স্তূপ বলা হয়।
আমরা যে জায়গাতে ইটের তৈরি একটা স্তূপ দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাতেই ভগবান বুদ্ধের পার্থিব দেহ দাহ করা হয়েছিল। এই রামাভর স্তূপের প্রাচীন নির্মাণ সম্ভবত মল্ল রাজাদের উদ্যোগেই হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এটি সম্রাট অশোক তৈরি করিয়েছিলেন। 1910 খ্রিস্টাব্দে স্তূপটিকে খনন করা হয় এবং বহু পুরাতাত্ত্বিক তথ্য আবিষ্কার করা হয়। এই স্তূপের আশেপাশে বহু বৌদ্ধ ভিক্ষু, ভক্ত এবং পর্যটকও এসে ধ্যান ও প্রার্থনায় অংশগ্রহণ করেন। প্রায় 15 মিটার উঁচু রামাভর স্তূপ বৌদ্ধ ধর্মীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্মৃতিচিহ্ন। আমি এই স্থানে অনেকটা সময় কাটালাম। জায়গাটাকে ভালো করে ঘুরে বেরিয়ে একটা টোটোতে উঠে পড়লাম। এরপরে আমরা এখান থেকে যাচ্ছি থাইল্যান্ডের তৈরি করা থাই মন্দির দেখতে। এখান থেকে দূরত্ব প্রায় 400 মিটার মতো। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম থাই মন্দিরের প্রবেশদ্বারে। কুশীনগরের বৌদ্ধ তীর্থক্ষেত্রের অন্যতম আকর্ষণ এই থাই মন্দির। এই মন্দিরটি মূলত থাই রাজা ভূমিবল অ্যান্ডুলাজের সিংহাসনে বসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি 1994 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ধর্মীয়ভাবে উদ্বোধন করা হয় 1999 সালে 21শে ফেব্রুয়ারি। মন্দিরটি সম্পূর্ণভাবে থাই বৌদ্ধ স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। প্রায় 10 একর জায়গা জুড়ে এই মন্দিরের এলাকা। এখানে মনাস্ট্রি, বাগান, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল ও লাইব্রেরি আছে। মনাস্ট্রির ভেতরে বুদ্ধদেব অধিষ্ঠান করছেন। মন্দির চত্বরের সমস্ত জায়গায় যাওয়া যায় না, যতটা সম্ভব ঘুরে বেরিয়ে পড়লাম। এবার টোটো করে আবার এগিয়ে চললাম। তারপরেই চলে এলাম সম্পূর্ণ ইট দিয়ে তৈরি গোলাকার জাপানি মন্দিরে। গোল স্তূপের আকার মন্দিরটি দেখার মতো। মন্দিরের ভেতরে ধ্যানরত অবস্থায় বুদ্ধ মূর্তি বসানো রয়েছে। জায়গাটা খুবই শান্ত এবং শান্তিময়। চারদিকে সবুজ প্রকৃতি আর এই স্নিগ্ধতা মেডিটেশনের জন্য এক আদর্শ জায়গা। এবারে এখান থেকে বেরিয়ে আরেকটা টোটো ধরলাম। बस स्टैंड जाना है। बस स्टैंड? हाँ। 2 आदमी कितने? 2 आदमी। 2 आदमी हैं। हाँ 40 रुपये। বাস স্ট্যান্ডে আসতেই গোরক্ষপুর যাওয়ার জন্য বাস পেয়ে গেলাম। তবে আমি এখনই গোরক্ষপুর যাব না। এরপরে আমরা দর্শন করতে যাব উসমি জঙ্গলের মধ্যে উসমি কালী মাতা মন্দির। প্রায় 1 ঘন্টা বাসে করে আসার পর উসমি জঙ্গলের মধ্যে একটা জায়গায় নেমে পড়লাম। এই উল্টো দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আমি শুনেছি এই উসমি কালী মায়ের মন্দির বহু প্রাচীন এক পীঠস্থান, যেটা খুব জাগ্রত বলেও এখানকার স্থানীয় মানুষরা মনে করেন।
তাহলে চলুন দর্শন করে আসি। রাস্তা পার হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সোজা পথ ধরে এগোতে থাকলাম। বড় বড় গাছেদের মধ্যে দিয়ে রাস্তা সোজা চলে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে এখন রাস্তা তৈরি হয়েছে। জানতে পেরেছি আগে এখানে এরকম পাকা রাস্তা ছিল না, পুরো মাটির রাস্তাই ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। এখন তো গাড়ি ঘোড়া চলছে, এখন এখানকার পরিবেশের নিস্তব্ধতা অনেকটাই ভেঙে গেছে। আমার যে অভিজ্ঞতা তাতে মনে হয় আগে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। এখন যতটা সুন্দর আছে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, চলুন আমাদেরকে হেঁটে যেতে হবে এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার মতন। যাওয়া যাক। চারদিকে শাল আর সেগুন গাছের ভিড়, আর তাদের সবুজ পাতার মধ্যে দিয়ে হালকা কুয়াশার চাদর ছড়িয়ে গিয়ে জায়গাটা আরো মায়াবী করে তুলেছে। মাঝে মাঝে জঙ্গলের ভেতরে পায়ে হাঁটা পথ চলে গেছে আদিবাসী গ্রামের দিকে। আমি জঙ্গল পথে সোজা হেঁটে চললাম। আরো কিছুটা এগোতে অনেক গাড়ি দেখতে পেলাম। বুঝলাম মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। গোরক্ষপুর থেকে সাধারণত সবাই গাড়ি রিজার্ভ করেই এখানে আসেন। চলার পথে প্রচুর দোকান পড়ে, পুজো দেওয়ার ডালাও কিন্তু এখানে পাওয়া যায়। চলে এলাম মন্দিরের প্রবেশদ্বারে। এটা হলো শ্রী শ্রী বুড়িয়া মায়ের মন্দির। প্রথমে ঢুকলাম মূল মন্দিরে। গর্ভ মন্দিরের মাঝখানে দুর্গা মাতা, বাঁ দিকে হাতি এবং ডান দিকে বুড়িয়া মাতা অবস্থান করছেন। মন্দিরের চারদিকের পরিবেশ খুব সুন্দর। মন্দির চত্বরে আরো দেবদেবীর মন্দির রয়েছে। আমি মন্দির চত্বর দেখে বেরিয়ে চললাম কালী মায়ের মন্দির দর্শন করব বলে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে বহু প্রাচীন এক সরু নদী। স্থানীয় মানুষরা একে পুরানালা বলে থাকেন। আমরা নৌকো করে এই নালাটি পেরিয়ে চললাম। নৌকোর মাঝি ভাই বেশ সুন্দর কায়দায় নৌকোটিকে এগিয়ে নিয়ে চলল। নৌকো করে যেতে যেতে জানলাম পুরানালার ওই পাশে আছে বুড়িমাতার পুরনো মন্দির। নালা পেরিয়ে চলে এলাম এ পাশে। এই জলের ধারাটা পেরিয়ে আমরা চলে এলাম বুড়িমাতার পুরনো মন্দিরে। তাহলে চলুন সেটা দর্শন করে আসি। বড় বড় গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশে ছোট্ট একটা মন্দির। আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে। ঢোকার পথে গাছের নিচে বুড়িমার ছোট মূর্তি রয়েছে। এখানে স্থানীয় মহিলারা তাকে সিঁদুর পরাচ্ছেন। অনেক ভক্তজন এসেছেন মন্দিরে। এবারে ঢুকে পড়লাম মূল মন্দিরে। ডান দিকের মন্দিরে রয়েছে মাতা দুর্গা এবং তার পাশে রয়েছে বুড়ি মায়ের মূর্তি। এই বুড়িমাই হলো এখানকার স্থানীয় মানুষের কাছে মা দুর্গার এক রূপ। আর পাশের মন্দিরে রয়েছে অল্প আলোতে দেখতে পেলাম সেই প্রাচীন কালী মায়ের মূর্তি। মূর্তিটি সম্পূর্ণ কালো রঙের। এখানে মা কালীর যে অদ্ভুত রূপ দর্শন করলাম সে আমি ভাষা দিয়ে বলতে পারবো না। আমি মা কালীকে দর্শন করে তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। আজকের এই ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল। মূল মন্দিরের সামনে আছে যজ্ঞশালা। মন্দির দেখে আবার চললাম পুরানালার কাছে। ফেরার সময় মাঝি ভাই
মাথাপিছু 5 টাকা করে নিল পারাপার করে দেওয়ার জন্য। এরপরে মেন রাস্তায় এসে অটো ধরে ফিরলাম গোরক্ষপুর ভারত সেবাশ্রম সঙ্গে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থক্ষেত্রে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।